ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হচ্ছে। ঈদের আগে এটাই শেষ রাউন্ড এবং এখন পর্যন্ত যতগুলো রাউন্ড হলো বেশ কয়েকটা ম্যাচ আমরা দেখেছি, বেশ কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি। তবে সব মিলিয়ে এবারের ডিপিএলে ভালো যেমন আছে, মন্দও তো কিছু আছে। সব মিলিয়ে কেমন দেখলেন ডিপিএল? আচ্ছা, শুরুতে আপনাকে কমেন্ট্রিও তো একটা প্রশ্ন করেছেন করি। এবার। মানে আপনার কমেন্ট্রি কেমন গিয়েছে? আমার কমেন্ট্রি ভালো, এনজয় করেছি। আচ্ছা, ডিপিএল এর যে ব্যাপারটা হয়, মানে এই যে ঢাকা লিগে যারা ভালো করে তাদেরকে যদি আমি জাতীয় দলে আনি, তারা কেউ জাতীয় দলে আবার একই রকম পারফরমেন্স করতে পারে? মনে করেন নাইম শেখের ব্যাটিং গড় হচ্ছে 76, স্ট্রাইক রেট 120। তো ওই পারফরমেন্স কি সে জাতীয় দলে এসে করতে পারবে বা এর কাছাকাছি? মানে ঠিক আছে, ঢাকা লিগ আর আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য তো একদম আকাশ পাতাল। তো আপনি একজন ক্রিকেটারকে কিভাবে জাতীয় দলে আনবেন বা কিভাবে পরখ করে দেখবেন? কেউ যখন বাদ যাবে বা কেউ যখন জাতীয় দলে আবার ফিরতে চাইবে, সে তো ওই ঢাকা লিগে পারফরমেন্স করে আসতে যাবে। কিন্তু অতীতে এমন অসংখ্যবার ঘটেছে, আমি নাম ধরেই বলি, এনামুল হক বিজয়, যিনি ঢাকা লিগে একদম রেকর্ড রান বইয়ে দিয়েছেন। এমনকি আপনি ওই 1100 রান, তো এটা লিস্টে ক্রিকেট ইতিহাসের কোনো টুর্নামেন্টেই এমন রান নেই, মানে পুরো ওয়ার্ল্ডে এনামুল হক বিজয় অনন্য একটা রেকর্ড করেছেন। কিন্তু জাতীয় দলে এসে তিনি ব্যর্থ হয়েছেন। এজন্যই বা সমসাময়িক যারা এসেছেন এসে ব্যর্থ হয়েছেন, এজন্যই এই আলোচনাটা বারবার উঠে যে ঢাকা লিগের ক্রিকেটাররা কেন জাতীয় দলে পারে না, বা এরা শুধু লিগের ক্রিকেটার, যে একটা ট্যাগ অনেকে আমরা নানান জায়গায় কমেন্ট দেখি না, এই জন্যই বোধ করি। তো এ ব্যাপারে আপনার কি মনে হয়, যে এটা কি মানের অনেকখানি পার্থক্যের কারণে, নাকি প্লেয়ারদের মনে হয় যে আমরা ঢাকা লিগেই পারবো, বা মানে বোলার বা যে যে ব্যাপারগুলো আমরা দেখি সেটা আন্তর্জাতিক ক্রিকেটে মানে অনেকখানি পার্থক্যের ফলে কি এমন হয়? এক্স্যাক্টলি, মানে আপনি ধরেন নাইম শেখ এখন যাদের এগেনস্টে ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে এসে তো সেই বোলারদের উনি পাবেন না। আন্তর্জাতিক ক্রিকেটে যাদের পাবেন তাদের সাথে এই বোলারদের পার্থক্য হয়তো বা কি বলবে, যদি আপনি 10-এ মার্ক করেন হয়তো বা 5 আর 10, এতখানি পার্থক্য। ফলে সেটা একটা স্ট্রাগলের জায়গা তো হয়। ফলে সেই জায়গাটাতে নাইম শেখ কিংবা ওই যে শামীম পাটোয়ারি, নূর হাসান সোহান যাদের কথাই আপনি বলছেন, তারা হয়তো বা অনেক সময় স্ট্রাগল করে। তবে এবারে নাইম শেখেরটা আলাদা করে একটু বলতেই হয়। এই জায়গায় কিছু ব্যাপার থাকে যে এর আগে আমরা কিছু জিনিস যেমন দেখেছি কি, যে অনেক সময় পারফর্ম করেছেন, আম্পায়ারিং নিয়ে নানা রকম প্রশ্ন ছিল, যেহেতু কোনো ম্যাচই আসলে টেলিভাইজড হতো না, ফলে নানা রকম কন্ট্রোভার্সি ছিল, কোনো প্রমাণ ছিল না। এবার কিন্তু দেখেন এখন পর্যন্ত ম্যাচ যেমনই হয়েছে, রানও হয়েছে অনেক, কিন্তু আম্পায়ারিং নিয়ে এখন পর্যন্ত কোনো দলের কাছ থেকেই খুব বেশি সমালোচনা বা আলোচনা এখন পর্যন্ত শোনা যায়নি। সবাই মোটামুটি কম বেশি স্যাটিসফাইড। ফলে এইটা একটা ভালো জায়গা যে একজন ব্যাটার কি একাধিক সুযোগ পেয়ে ব্যাটিং করছেন কিনা। দেখেন যে আপনি 20 রানে যদি একটা লাইফ পেয়ে যান, তারপর আপনি সেটা কাজে লাগিয়ে সেঞ্চুরি করছেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো সেই সুযোগটা আপনি পাবেন না। ফলে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা ব্যাপার যে অনেক ব্যাটারি আছে যারা দেখেন যে রঞ্জিতে এমন অনেক প্লেয়ার আছে যারা প্রতি বছর হাজার হাজার রান করছেন, কিন্তু তারা কখনো ন্যাশনাল টিমে আসেন না। কারণ ওই যে সিলেক্টরের যে চোখের ব্যাপারটা, যে না কার আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো ক্যালিভারটা আছে, এই জায়গাতে আসলে শুধু রান করলেই হবে না, সেই চাপটা নেওয়ার ক্ষমতা, সেই টেকনিক, সেই ক্যালিভার সব কিছু। ফলে এবার নাইম শেখ যেভাবে ব্যাটিং করছে সেটা মনে হয় খানিকটা এক্সেপশনাল, যে যেভাবে তিনি তার টেকনিকে অনেক পরিবর্তন এনেছেন। এর আগে আমরা দেখেছিলাম তার ফুটওয়ার্কে নানা রকম সমস্যা, তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট ফেসে স্ট্রাইক রেট নিয়ে তাকে সমালোচনা হতো অনেক। এখন তিনি স্ট্রাইক রেটটা দিয়ে আসলে জবাব দিচ্ছেন এবং অলরেডি মানে ওপেনলি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে 50টা 6 আর 100টা 4 মারতে চান ঢাকা লিগে। এটা তো আনরিয়েল, মানে এরকম কাছাকাছিও তো বোধহয় নাই যে 50টা 4। এনামুল হক বিজয় খুব সম্ভবত 47টা ছক্কা মেরেছিল, যেবার ওই মানে 1100 বেশি রান করেছিল, আর 4টা খুব কাছাকাছি। কিন্তু নাইম শেখ যে নিজেকে টার্গেটটা সেট করেছেন, আপনি মানে খুব ভালো একটা কথা বলেছেন যে নির্বাচকদের চোখ। তো খুব বেশি নির্বাচককে এখন বিকেএসপিতে খেলা দেখতে আসেন, আমি তো একদিনও দেখি না, আপনি দেখেছেন কিনা কে জানে। আর আরেকটা ব্যাপার হতে পারে কি, মানে এই যে নাইম শেখ কিন্তু তার পক্ষে যুক্তি দিতে পারে রাহুল, যে তিনি যে ম্যাচগুলো খেলেছেন তার ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচই কিন্তু মিরপুরে। মানে তখন এমন একটা অবস্থা হয়েছিল যে সাকিবই বলেছিল যে এই মিরপুরের উইকেটে যদি কেউ 15-20টা ম্যাচ খেলে তার ক্যারিয়ারই হয়তো শেষ হয়ে যাবে। মানে সে হয়তো বলতে পারে, মানে সে হয়তো বলতে পারে তার ক্যারিয়ারে বেশিরভাগ সে ম্যাচ খেলেছে মিরপুরে, যেখানে 20 রান করতেই একদম মানে জান বের হয়ে গেছে ব্যাটাতে। আর আরেকটা ব্যাপার হতে পারে যে এই যে আমরা যে ব্যাটারদের নিয়ে আলোচনা করছি, তামিম ইকবাল খান খুব সম্ভবত 4 নাম্বার হাইস্ট রান গেটার এখন পর্যন্ত, তার অ্যাভারেজ হচ্ছে 73 আর স্ট্রাইক রেট 100-র বেশি। তো তামিম ইকবাল নিজেও হয়তো মানবেন যে তিনি তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করে এসেছেন। তো তার ক্যারিয়ারের এই সময়ে এসে ওর ঢাকা লিগে তিনি যেভাবে খেলছেন, তখনই আসলে বোলারদের মান একদম মানে
বোলাররা খুবই আমার মনে হচ্ছে। আর আরেকটা ব্যাপার হতে পারে যে আন্তর্জাতিক ক্রিকেটে আপনি টানা 5টা ওভারে দেখা যাচ্ছে একটাও খারাপ বল পাবেন না, মানে আপনি বাউন্ডারি মারবেন না এমন একটা খারাপ বল পাবেন না, টানা 5টা ওভার 6 ওভার হয়ে যাবে, কিন্তু এখানে হয়তো আপনি ওভার একটা করে পড়েন। এক্স্যাক্টলি, ওভারে একটা দুইটা বাজে বল আপনি পাবেনই যদি একটু ওয়েট করেন, এবং এবার যেহেতু উইকেটটাও ভালো হয়েছে। আর তামিম ইকবালের ক্ষেত্রে যেটা আপনি বলছিলেন যে হ্যাঁ তিনি হয়তো সেরা সময় নেই, তবে হয় কি ধরেন লোকাল ক্রিকেটে যারা একটা সময় তামিমের ব্যাটিং দেখে ক্রিকেট খেলা শুরু করেছে, তারা যখন তামিমকে বল করে বা ওই যে একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার, সেটা অনেকটা পার্থক্য করে দেয়। যে সেরা সময় পার করে আসলেও আপনি যখন জানেন যে আপনি এই মানের বোলার অনেক খেলেছেন বা এর থেকেও ভালো মানের বোলার খেলেছেন, সেটা আলাদা একটা আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস থেকে দেখা যায় যে অনেক সময় যেমন একটা নতুন ব্যাটার হলে হয়তো বা চাপ নিয়ে ফেলবে, 3-4টা ডট বল খেলে, তামিম জানেন যে 5টা 6টা 10টা ডট বল খেললেও কোনো ব্যাপার না, সেটা তার জন্য পুষিয়ে দেয়। ফলে নিজের এই আত্মবিশ্বাসটা হয়তো বা তিনি কাজে লাগাচ্ছেন এই সময়ে এসে, 2টা সেঞ্চুরিও করেছেন। তো সব মিলে আসলে এবারে ঢাকা লিগে আবার যেমন মন্দ দিক যদি বলি যে ব্যাটাররা রান করছেন, অনেক টিমের ব্যাটাররাই রান করছেন জাস্ট নিজের রানটা বাড়ানোর জন্য। মানে আপনি স্ট্রাইক রেট দেখলে বুঝবেন। এক্স্যাক্টলি, 140 বল থেকে 100 রানের ইনিংস আমরা দেখেছি যে 225 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে আপনাকে শেষ বল পর্যন্ত যেতে হয়েছে, যেখানে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। আপনার টার্গেট যদি 225 হয়, আপনি সেঞ্চুরি করেছেন চেস করতে নেমে, সেই ম্যাচ তো আসলে 35 ওভারে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি 40 ওভারে শেষ হয়ে যাবে, এটা লাস্ট বল পর্যন্ত গিয়েছে। সেটা আবার ম্যাচটা জয়ের কারণ আরেকজন ব্যাটার, কারণ তিনি 25 বল থেকে 35 রানের একটা ইনিংস শেষ দিকে এসে খেলে দিয়েছেন। ফলে এইটা তো আপনি তাহলে এই 100টা রান দলের জন্য যতখানি না লাভ করলো, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করলো। ফলে এই ধরনের রানগুলো নিশ্চয়ই সিলেক্টররা খুব একটা নজর রাখবেন না। এবং আপনি যেটা বলছিলেন যে বিকেএসপিতে আমরা দেখি নাই, হয়তোবা তারা মিরপুরে দেখছেন, বা এবার যেহেতু টেলিভিশনে ও টি স্পোর্টসে দেখার সুযোগ আছে, তারা হয়তোবা সেদিকে নজর রাখছেন। আমরা ন্যাশনাল টিমের কোচদের দেখেছি, লোকাল কোচরা তারা গিয়ে খেলা দেখেছেন, তারা হয়তোবা প্লেয়ার খুঁজছেন। তো সব মিলিয়ে অন্তত আমার মনে হয় এবার ঢাকা প্রিমিয়ার লিগ থেকে 2-3 জন প্লেয়ার অন্তত ন্যাশনাল টিমে কল পেতেই পারেন। না, আর আপনার বিকল্প নাই তো, আপনি যে একজন ক্রিকেটারকে ডাকবেন বা আবার দলে ফেরাবেন বা নতুন কাউকে সুযোগ দেবেন, আপনার ওই মানদণ্ড কি? আপনার তো ঢাকা লিগটা দেখেই নিতে হবে, এছাড়া তো আপনি ওই পাড়ার কোনো লিগ বা এটা তো আর মানে সম্ভব না, তাই তো? আপনার তো 50 ওভারই ফরম্যাট বা ওয়ানডের জন্য আপনি যদি ক্রিকেটার দেখেন, বা সেটা টি20 জন্য আপনার বিপিএল আছে, কিন্তু আপনি যদি ওই ওয়ানডে ক্রিকেটের কথা বিবেচনায় আনেন, যদিও সামনে অনেকদিন ওয়ানডে হয়তো নাই বাংলাদেশের, তারপর ঢাকা লিগে যারা ভালো করে তাদেরকেই নিতে হবে। এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটা থেকে ঢাকা লিগের ইম্পর্টেন্সটা আসলে অনেক বেশি। সেটার মান যতখানি কম বেশি আমরা যাই বলি, ঢাকা লিগে যারা পারফর্ম করবে তাদেরকে আসলে ওই পারফরমেন্সটা দেখেই ন্যাশনাল টিমে আসতে হবে এবং সেখানে পারফর্ম করতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.